আপনারা দেখছেন তারকেশ্বর মহাবিদ্যালয় ইউটিউব চ্যানেল। দয়া করে সাবস্ক্রাইব করবেন। এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম গৃহ সম্পত্তি খাতে আয় ধার্যের ভিত্তিগুলি কী কী। তো সেক্ষেত্রে আমরা দেখেছিলাম গৃহ সম্পত্তি খাতে আয় ধার্যের মোট 3টি শর্ত রয়েছে। সেই শর্তগুলি পূরণ করলে তবে ওই সকল নির্ধারিত ক্ষেত্রে গৃহ সম্পত্তি খাতে আয় বলে বিবেচনা করা হবে। এই গৃহ সম্পত্তি খাতে কয় ধরনের গৃহ সম্পত্তি রয়েছে সেটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ লেখা রয়েছে হাউস প্রপার্টি অর্থাৎ গৃহ সম্পত্তি। এই গৃহ সম্পত্তিকে দুটি ভাগে ভাগ করা হচ্ছে। 1 নম্বর লেট আউট প্রপার্টি, 2 নম্বর সেলফ অকুপাইড প্রপার্টি। লেট আউট প্রপার্টি অর্থাৎ ভাড়া দেওয়া গৃহ সম্পত্তি। দ্বিতীয় অংশটা দেখা যাচ্ছে আমাদের বোর্ডে রয়েছে, দেখতে পাচ্ছ সেলফ অকুপাইড অর্থাৎ নিজস্ব বসবাসের গৃহ সম্পত্তি। এই ভাড়া দেওয়া গৃহ সম্পত্তির দিকে আমরা প্রথমে আসছি। ভাড়া দেওয়া গৃহ সম্পত্তিকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে। ভাড়া দেওয়া গৃহ সম্পত্তি দুটো ভাগে ভাগ করা হচ্ছে। 1 নম্বর বলা হচ্ছে রেসিডেন্সিয়াল পারপাস, অর্থাৎ ভাড়া দেওয়া হয়েছে গৃহ সম্পত্তি। ভাড়া দেওয়া গৃহ সম্পত্তি কিসের জন্য দেওয়া হচ্ছে? বসবাসের জন্য দেওয়া হচ্ছে। 2 নম্বর কি বলছে? বিজনেস পারপাস, অর্থাৎ ব্যবসার জন্য গৃহ সম্পত্তিটা ভাড়া দেওয়া হচ্ছে। তো ভাড়া দেওয়া গৃহ সম্পত্তির মধ্যে আমরা 2 ধরনের গৃহ সম্পত্তি দেখতে পাচ্ছি। 1 নম্বর হচ্ছে রেসিডেন্সিয়াল অর্থাৎ বসবাসের জন্য ভাড়া দেওয়া গৃহ সম্পত্তি। 2 নম্বর যেটা হচ্ছে ব্যবসা অর্থাৎ ব্যবসার জন্য ভাড়া দেওয়া গৃহ সম্পত্তি। এই 2 ধরনের গৃহ সম্পত্তির আয় কোথায় আসে? ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, অর্থাৎ গৃহ সম্পত্তি খাতে আয় বলে বিবেচনা করা হবে। দ্বিতীয়ত আসছে সেলফ অকুপাইড অর্থাৎ নিজ বসবাসের গৃহ সম্পত্তি। যদি নির্ধারিত নিজ বসবাসের গৃহ সম্পত্তি থাকে, সেই গৃহ সম্পত্তি থেকে কিভাবে আমরা ভাগ করছি দেখো। রেসিডেন্সিয়াল পারপাস, 2 নম্বর বলা হচ্ছে বিজনেস পারপাস, অর্থাৎ নির্ধারিত নিজ বসবাসের গৃহ সম্পত্তি তিনি কি হতে পারে? 1 নম্বর হতে পারে রেসিডেন্সিয়াল পারপাস, অর্থাৎ তিনি নিজ বসবাসের জন্য ব্যবহার করছেন। যদি নিজ বসবাসের জন্য ব্যবহার করে থাকেন, সেই গৃহ সম্পত্তির আয়টা আসে ইনকাম ফ্রম হাউস প্রপার্টিতে। দ্বিতীয়ত বলা হচ্ছে রয়েছে দেখো বিজনেস পারপাস, অর্থাৎ ব্যবসা ক্ষেত্রে যদি গৃহ সম্পত্তিটি ব্যবহার হয়, সেক্ষেত্রে বলা হচ্ছে কি ইনকাম ফ্রম বিজনেস, অর্থাৎ ব্যবসা নিজ বসবাসের গৃহ সম্পত্তি যদি নির্ধারিত নিজ ব্যবসার কাজে ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে ওই গৃহ সম্পত্তির আয় ইনকাম ফ্রম হাউস প্রপার্টিতে আসবে না, আসবে তোমার ইনকাম ফ্রম বিজনেস। তাহলে হাউস প্রপার্টিকে আমরা দেখলাম 2 ধরনের হাউস প্রপার্টি দেখা যায়। এক ধরনের হচ্ছে ভাড়া দেওয়া গৃহ সম্পত্তি, দ্বিতীয়ত হচ্ছে সেলফ অকুপাইড প্রপার্টি। এরপর আসছি আমরা যে গৃহ সম্পত্তি থেকে আয় নির্ধারণের উল্লেখযোগ্য বিষয়, অর্থাৎ আমরা জানলাম যে আয় ধার্যের ভিত্তি এবং কি কি ধরনের গৃহ সম্পত্তি হয়। এর পরবর্তী যেটা রয়েছে গৃহ সম্পত্তি থেকে আয় নির্ধারণের উল্লেখযোগ্য বিষয়, অর্থাৎ গৃহ সম্পত্তি খাতে আয় নির্ধারণ করতে গেলে কি কি বিষয়গুলো আমাদের জানতে হবে। প্রথমত প্রথম ধারা হচ্ছে 23 নম্বর ধারা অনুযায়ী বার্ষিক মূল্য নির্ধারণ করতে হবে, অর্থাৎ গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য নির্ধারণ করতে হবে। কারণ গৃহ সম্পত্তির বার্ষিক নির্ধারণ করতে গেলে অর্থাৎ ওই গৃহ সম্পত্তির আয় অর্জন ক্ষমতা নির্বাচন করার জন্য আমাদের কিছু বিবেচ্য বিষয় রয়েছে, যেমন সম্পত্তির বার্ষিক মূল্য, সম্পত্তির মানব ভাড়া, সম্পত্তির ন্যায্য ভাড়া, সম্পত্তির পৌর মূল্য। এই বিষয়গুলো বিবেচনা করা হয় সম্পত্তির বার্ষিক মূল্য নির্ধারণ করতে গেলে। 2 নম্বর দ্বিতীয় ধারা 24 নম্বর ধারা অনুযায়ী অনুমোদিত ছাড়গুলোর ব্যবস্থা করা, অর্থাৎ বার্ষিক মূল্য নির্ধারণ করার পর ওই গৃহ সম্পত্তির আয় থেকে বা গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য থেকে কিছু ছাড় রয়েছে, সেগুলো হচ্ছে 24 ধারা রয়েছে। তাহলে প্রথমত তোমায় গৃহ সম্পত্তি খাতে আয় নির্ধারণ করতে গেলে 23 ধারা অনুযায়ী বার্ষিক মূল্য নির্ধারণ করতে হবে। বার্ষিক মূল্য নির্ধারণ করার পর 24 ধারা অনুযায়ী যে ছাড়গুলি রয়েছে সেই ছাড়গুলি দিতে হবে।
এরপর আসছি আমরা ভাড়াদিয়া গৃহ সম্পত্তির ক্ষেত্রে বার্ষিক মূল্য নির্ধারণ, যেটা এর আগে আমরা বলছিলাম যে বার্ষিক মূল্য নির্ধারণ করতে হবে। তো প্রথমত আমরা আলোচনা করছি ভাড়াদিয়া গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য নির্ধারণ কীভাবে করা হবে। সেটা আয়কর আইনের 23 নম্বর 1 ধারায় অর্থাৎ আন্ডার সেকশন 23(1) ধারায় উল্লেখ রয়েছে যে বার্ষিক মূল্য কীভাবে নির্ধারণ করতে হবে। তো প্রথমত দেখো এখানে বলা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ বলে রয়েছে যে স্টেপ 1 অর্থাৎ এগুলো ধাপ, বিভিন্ন ধাপের ভিত্তিতে নির্ণয় করতে হবে আমাদেরকে। প্রথম ধাপ যেটা রয়েছে যে প্রথমেই দেখো স্টেপ 1-এ বলা রয়েছে, স্টেপ 1-এ মিউনিসিপ্যাল ভ্যালু অর্থাৎ গৃহ সম্পত্তির একটা পৌরমূল্য থাকে। মিউনিসিপ্যাল ভ্যালু পৌরমূল্য একটা থাকে। প্রথমত বলি এই পৌরমূল্যটা কি অবশ্যই তোমাদের জানা প্রয়োজন। গৃহ সম্পত্তিটি যে স্থানে অবস্থিত অর্থাৎ যে পৌর এলাকা অবস্থিত সেই পৌর এলাকার বা পৌর নিগম বা পৌরসভা কর্তৃক একটা মূল্য নির্ধারণ করা থাকে, অর্থাৎ ওই সম্পত্তিটার একটা নির্দিষ্ট ভ্যালু বলা থাকে যার মূল্যের উপর নির্দিষ্ট হারে কর আদায় করে পৌরসভা বা পৌর কর্তৃপক্ষ। তাহলে মিউনিসিপ্যাল ভ্যালু বলতে তোমরা আশা করি বুঝতে পেরেছ যে পৌরসভায় অবস্থিত গৃহ সম্পত্তিটি পৌরসভা কর্তৃক ওই বাড়িটির মূল্যায়ন যে অংশটি করে থাকে সেই অংশটিকে বলা হয় পৌর মূল্য। তারপর বলা হয়েছে ফেয়ার রেন্ট অর্থাৎ ন্যায্য ভাড়া। ন্যায্য ভাড়া বলতে কি বোঝায়? বলা হচ্ছে যে একই অঞ্চলে একই পরিস্থিতি সম্পন্ন অনুরূপ গৃহ সম্পত্তির ভাড়াকে ফেয়ার রেন্ট বলা হয়। আমরা উদাহরণস্বরূপ ধরে নিতে পারি যে তারকেশ্বরের একটি গৃহ সম্পত্তি বিবেকানন্দ পল্লীতে রয়েছে যার মূল্য ভ্যালুয়েশন করা রয়েছে 1 লক্ষ টাকা। ঠিক অনুরূপভাবে শাহপুরে একটি গৃহ সম্পত্তি রয়েছে সেম ফেসিলিটি অর্থাৎ একই গুরুত্বপূর্ণ বা যা যা সুযোগ সুবিধা ওই গৃহ সম্পত্তিটি রয়েছে অনুরূপভাবে এই শাহপুরের গৃহ সম্পত্তিটিতে রয়েছে। তাহলে আমরা বলতে পারি ওই বাড়িটি যদি ফেয়ারের অর্থাৎ ন্যায্য ভাড়া 1 লক্ষ টাকা হয় তাহলে এই গৃহ সম্পত্তিটিরও ন্যায্য ভাড়া 1 লক্ষ টাকা হতে পারে। তাহলে এক কথায় আমরা বলতে পারি ফেয়ার রেন্ট বলতে কি বোঝায়? একই অঞ্চলে একই পরিস্থিতি সম্পন্ন গৃহ সম্পত্তির অনুরূপ ভাড়াকে বা প্রাপ্ত ভাড়াকে আমরা ফেয়ার রেন্ট বলতে পারি। তো প্রথম স্টেপে তোমরা দেখতে পাচ্ছ বলা রয়েছে মিউনিসিপ্যাল ভ্যালু অর্থাৎ পৌরসভা কর্তৃক যে ভ্যালুটা দিয়েছে সেটা আমাদের এখানে বসাতে হবে। তারপর যেটা বসাতে হবে ফেয়ার রেন্ট অর্থাৎ ন্যায্য ভাড়া। ফেয়ার রেন্ট যেটা রয়েছে সেটা তোমায় বসাতে হবে অর্থাৎ একই অঞ্চলে বা একই পরিস্থিতি সম্পন্ন গৃহ সম্পত্তির ভাড়াকে আমরা ফেয়ার রেন্ট বলে থাকি। তাহলে দেখো এখানে বলা রয়েছে মিউনিসিপ্যাল ভ্যালু প্রথমে তোমাদেরকে বসাতে হবে, তারপর হচ্ছে তোমার ফেয়ার রেন্ট। এই ফেয়ার রেন্ট বসানোর পর মিউনিসিপ্যাল ভ্যালু অ্যান্ড ফেয়ার রেন্ট যে দুটো আমরা বসালাম তার মধ্যে বলা হচ্ছে হুইচ এভার ইজ হায়ার অর্থাৎ মিউনিসিপ্যাল ভ্যালু একটা ভ্যালু যে রয়েছে এবং ফেয়ার রেন্ট যেটা রয়েছে সেই দুটো মূল্যের মধ্যে যেটা সর্বোচ্চ সেই সর্বোচ্চটা আমরা এখানে নেব, সর্বোচ্চটা আমরা এখানে বসাবো। তাহলে মিউনিসিপ্যাল ভ্যালু যেটা থাকবে এখানে বসাতে হবে আমাদের, ফেয়ার রেন্ট যেটা থাকবে এখানে বসাতে হবে। এই দুটোর মধ্যে যেটা সর্বোচ্চ অর্থাৎ মিউনিসিপ্যাল ভ্যালু এবং ফেয়ার রেন্ট এর মধ্যে যেটা সর্বোচ্চ সেই সর্বোচ্চ ভ্যালুটা এখানে আমাদেরকে বসাতে হবে। এরপর যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড রেন্ট অর্থাৎ প্রমিত ভাড়া। স্ট্যান্ডার্ড রেন্ট কি? বলা হচ্ছে যে স্টেট কন্ট্রোল লেজিসলেশন অনুযায়ী নিয়ম অনুযায়ী যে ভাড়াটা নির্ধারণ করে থাকে সেই ভাড়াটাকে আমরা বলছি স্ট্যান্ডার্ড রেন্ট। সাধারণত সব গৃহ সম্পত্তির ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়, শুধুমাত্র যে সকল গৃহ সম্পত্তি রেন্ট কন্ট্রোল অ্যাক্টের অনুযায়ী পড়ে এবং রেন্ট কন্ট্রোল অ্যাক্ট অনুযায়ী তারা রেন্ট কন্ট্রোল বোর্ড গৃহ সম্পত্তিটি যে ভাড়াটা নির্ধারণ করে থাকে সেই গৃহ সম্পত্তিটার রেন্ট স্ট্যান্ডার্ড রেন্ট দেওয়া থাকে। তো স্ট্যান্ডার্ড রেন্ট যদি দেওয়া থাকে আমাদের গৃহ সম্পত্তি অর্থাৎ রেন্ট কন্ট্রোল অ্যাক্টের আন্ডারে যদি ওই গৃহ সম্পত্তিটা পড়ে এবং রেন্ট কন্ট্রোল বোর্ড ওই গৃহ সম্পত্তিটির মূল্যায়ন করে থাকেন তখন আমরা স্ট্যান্ডার্ড রেন্টটা দেখব। এইবার একটা বিশেষ বিষয় হচ্ছে যেটা স্ট্যান্ডার্ড রেন্ট কখনোই হচ্ছে তোমার এক্সপেক্টেড রেন্ট অর্থাৎ স্ট্যান্ডার্ড রেন্টের থেকে এক্সপেক্টেড রেন্ট কখনোই বেশি হবে না। তো আমাদের স্ট্যান্ডার্ড রেন্ট যেটা রয়েছে যদি স্ট্যান্ডার্ড রেন্ট থাকে এই স্ট্যান্ডার্ড রেন্ট বসাতে হবে তোমায় এখানে অর্থাৎ মিউনিসিপ্যাল ভ্যালু এবং ফেয়ার রেন্ট এই দুটোর মধ্যে যেটা সর্বোচ্চ নেওয়া হলো তারপর আমরা স্ট্যান্ডার্ড রেন্ট বসাতে পারি। স্ট্যান্ডার্ড রেন্টটা এখানে বসালাম, বসানোর পর যেটা বলা হচ্ছে হুইচ এভার ইজ লোয়ার অর্থাৎ এই দুটো ভ্যালুর মধ্যে একটা আমরা ভ্যালু পেয়েছিলাম এই ভ্যালু থেকে স্ট্যান্ডার্ড রেন্টের সঙ্গে তুলনা করতে হবে
কার সঙ্গে? এই দুটোর মধ্যে যেটা ভ্যালু পেয়েছি এর সঙ্গে তুলনা করতে হবে স্ট্যান্ডার্ড রেন্ট। এই স্ট্যান্ডার্ড রেন্টের সঙ্গে তুলনা করে কোনটা নিতে হবে বলছে? এইটা এবং এইটা, অর্থাৎ এই ভ্যালু এবং এই ভ্যালু, এই দুটোর মধ্যে কোনটা নিতে হবে? কম। যদি স্ট্যান্ডার্ড রেন্ট যেটা হবে বসালাম, বসানোর পর যেটা কম হবে সেই ভ্যালুটা এখানে আমাদেরকে নিতে হবে। তো সেটাকে কি বলা হচ্ছে? রিজনেবল এক্সপেক্টেড রেন্ট বা এক্সপেক্টেড রিজনেবল রেন্ট। প্রথম তাহলে স্টেপে আমরা পেলাম কি? মিউনিসিপ্যাল ভ্যালু, যে ভ্যালুটা পৌরসভা কর্তৃক দেওয়া রয়েছে। ফেয়ার রেন্ট, একই পরিস্থিতি সম্পন্ন গৃহ সম্পত্তির অনুরূপ গৃহ সম্পত্তির ভাড়াকে, যেটাকে বলছি আমরা ফেয়ার রেন্ট। তাহলে মিউনিসিপ্যাল ভ্যালু এবং ফেয়ার রেন্ট যে ভ্যালু যেটা রয়েছে এই দুটোর মধ্যে যেটা সর্বোচ্চ সেই অংশটা নিতে হবে, তার সঙ্গে তুলনা করতে হবে স্ট্যান্ডার্ড রেন্টের সাথে। তো স্ট্যান্ডার্ড রেন্টের সঙ্গে তুলনা করে আমরা যে ভ্যালুটা পাবো, যেটা কম, সেটা হচ্ছে পাচ্ছি রিজনেবল এক্সপেক্টেড রেন্ট, যুক্তিসঙ্গত প্রত্যাশিত ভাড়া যেটাকে আমরা বলে থাকি, এটা আমরা ভ্যালু পাবো। তারপর আসছি দেখো দ্বিতীয় স্টেপে, স্টেপ 2। স্টেপ 2 তে কি বলা হচ্ছে? অ্যানুয়াল রেন্ট। অ্যানুয়াল রেন্ট, তারপর দিয়ে এখানে হচ্ছে ভ্যালু। স্টেপ 2 অ্যানুয়াল রেন্ট বলতে কি বোঝায়? যে কোনো গৃহ সম্পত্তি সারা বছর যে ভাড়া দেওয়া হয়, ওই গৃহ সম্পত্তিতে যে ভাড়াটা পাওয়া যায় সেই ভাড়াটাকে আমরা অ্যানুয়াল রেন্ট বলে থাকি। এবারে এই যে অ্যানুয়াল রেন্ট বলছি, অ্যানুয়াল অনুরূপভাবে আমরা এক্সাম্পল স্বরূপ ধরতে পারি যে কোনো গৃহ সম্পত্তি 7,000 টাকায় প্রতি মাসে ভাড়া দেওয়া হয়েছে। যদি 7,000 টাকা করে হয় অ্যানুয়াল রেন্ট, তাহলে 7,000 পার মান্থ ইনটু 12 মাস যদি ভাড়া দেওয়া থাকে, অ্যানুয়াল বলতে সারা বছর কি বোঝায়? 12 মাসে যদি হয় তখন হয় 84,000, অর্থাৎ 84,000 টাকা। তাহলে ওই গৃহ সম্পত্তিটার অ্যানুয়াল রেন্ট হতে পারে 84,000। তাহলে অ্যানুয়াল রেন্ট বসাতে হবে। তারপর কি বলা হচ্ছে? দেখো রয়েছে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট, অর্থাৎ যুক্তিসঙ্গত বা রিজনেবল এক্সপেক্টেড বা এক্সপেক্টেড রিজনেবল রেন্ট, অর্থাৎ আমরা প্রথম ধাপে যেটা নির্ধারণ করেছি রিজনেবল এক্সপেক্টেড রেন্ট, সেই এন্ট্রিটা বা সেই ভ্যালুটা এখানে বসাতে হবে। কার উপর? এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা এখানে বসাতে হবে, অর্থাৎ রিজনেবল এক্সপেক্টেড রেন্ট, এই ভ্যালুটা দিয়ে আছে, এই ভ্যালুটা এখানে আসবে, এই ভ্যালুটা এখানে আসবে। তাহলে দেখো অ্যানুয়াল রেন্ট যেটা রয়েছে, পাশাপাশি কি রয়েছে? রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। এর মধ্যে কোনটা? এই অ্যানুয়াল রেন্ট এবং এক্সপেক্টেড রেন্ট, এই দুটোর মধ্যে যেটা হায়ার, এই দেখো বলা রয়েছে, তোমরা দেখে নাও, হুইচ এভার ইজ হায়ার, উভয় দুটির মধ্যে যেটা সর্বোচ্চ সেই ভ্যালুটা আমরা এখানে নেব। এই ভ্যালুটাকে নাম করা হচ্ছে যে গ্রস অ্যানুয়াল ভ্যালু। তাহলে অ্যানুয়াল রেন্ট এবং রিজনেবল এক্সপেক্টেড রেন্ট, এই দুটোর ভ্যালু সর্বোচ্চ যেটা সেটা নেব, সেটাকে নামকরণ করা হচ্ছে গ্রস অ্যানুয়াল ভ্যালু। গ্রস অ্যানুয়াল ভ্যালু। তারপর কি রয়েছে বলা হচ্ছে? লেস মিউনিসিপ্যাল ট্যাক্স, অর্থাৎ আমি প্রথমেই বললাম যে পৌরসভা মিউনিসিপ্যাল ভ্যালুটা নির্ধারণ করে থাকে গৃহ সম্পত্তির পৌর কর আদায় করার জন্য। ওই পুরো গৃহ সম্পত্তির উপর যদি কোনো মিউনিসিপ্যাল ট্যাক্স দেওয়া হয়, সেই ট্যাক্সটা আমরা ছাড় পাবো কোথা থেকে? গ্রস মিউনিসিপ্যাল ভ্যালু যে নির্ধারণ করেছি সেখান থেকে মিউনিসিপ্যাল ট্যাক্স বাদ যাবে। বাদ যাওয়ার পর যে ভ্যালুটা থাকবে, অর্থাৎ গ্রস অ্যানুয়াল ভ্যালু থেকে মিউনিসিপ্যাল ট্যাক্স বাদ দেওয়ার পর যেটা থাকবে নেট অ্যানুয়াল ভ্যালু, অর্থাৎ এইটা থেকে এটা বাদ দিলে ভ্যালু করে থাকবে নেট অ্যানুয়াল ভ্যালু। তো আমরা যেটা পাচ্ছি নেট বার্ষিক মূল্য, নেট বার্ষিক মূল্য। তো তাহলে বুঝতে পারছো, তোমরা দেখতে পাচ্ছ, আশা করি বুঝতে। স্টেপ 1 এ যেটা বলা রয়েছে, স্টেপ 1 এর নির্ধারণের পর যেটা আমরা পাচ্ছি রিজনেবল এক্সপেক্টেড রেন্ট, এবং স্টেপ 2 এতে পাচ্ছি নেট অ্যানুয়াল ভ্যালু। তো আসা যাক আমরা একটা সাধারণ সিম্পল প্রবলেম নিই। তো এখানে তোমরা পড়ে দেখতে পাচ্ছ একটা এক্সাম্পল নিয়েছি আমরা। তো এখানে বলা হয়েছে যে মিউনিসিপ্যাল ভ্যালু, অর্থাৎ পৌর মূল্য বলা হয়েছে গৃহ সম্পত্তিটার 80,000 টাকা, ফেয়ার রেন্ট ন্যায্য ভাড়া বলা হয়েছে 90,000 টাকা, স্ট্যান্ডার্ড রেন্ট বলা হয়েছে 70,000 টাকা, অ্যানুয়াল রেন্ট বলা হয়েছে 84,000 টাকা, এবং ট্যাক্স বলে দেওয়া হয়েছে কত? 80,000 টাকা। তাহলে আমাদের এই উদাহরণ অনুযায়ী যদি আসি, দেখো উদাহরণে বলা হয়েছে মিউনিসিপ্যাল ভ্যালু এবং ফেয়ার রেন্ট। তো আমাদের স্টেপ 1 যেটা কাজ, স্টেপ 1 এর যেটা কাজ, যেটা হচ্ছে তোমার মিউনিসিপ্যাল ভ্যালু। তাহলে আমরা করতে পারি মিউনিসিপ্যাল ভ্যালু যেটা রয়েছে সেই অনুযায়ী। তো মিউনিসিপ্যাল ভ্যালু রয়েছে আমাদের 80,000, এরপর আসছে ফেয়ার রেন্ট। ফেয়ার রেন্ট রয়েছে এখানে তোমার 90,000,
কন্ডিশন অর্থাৎ শর্ত হুইচ এভার ইজ হায়ার, উভয় দুটির মধ্যে যেটা সর্বোচ্চ। তাহলে ৮০,০০০ এবং ৯০,০০০-এর মধ্যে যেটা আমরা সর্বোচ্চ সেটা নেব। এখানে সর্বোচ্চ আমরা দেখতে পাচ্ছি ৯০,০০০। এই দুটোর মধ্যে সর্বোচ্চ আমরা দেখতে পাচ্ছি ৯০,০০০। তারপর কন্ডিশন বলা হচ্ছে স্ট্যান্ডার্ড রেন্ট অর্থাৎ প্রমিত ভাড়া কি আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি স্ট্যান্ডার্ড রেন্ট রয়েছে ৭০,০০০ টাকা। তাহলে আমরা স্ট্যান্ডার্ড রেন্টটা বসাতে পারি। তাহলে আমরা হায়ার পেয়েছিলাম ৯০, স্ট্যান্ডার্ড রেট পেলাম ৭০। এরপর কন্ডিশন যেটা বলা রয়েছে হুইচ এভার ইজ লোয়ার, অর্থাৎ এই উভয় দুটি ব্যালেন্সের মধ্যে যেটা কম। দেখো আমরা দেখতে পাচ্ছি ৯০,০০০ এবং ৭০,০০০ রয়েছে। তাহলে এই দুটোর মধ্যে যেটা কম সেটা আমরা নেব। তাহলে আমরা দেখতে পাচ্ছি ৭০,০০০ কম, এই ৭০,০০০টা আমরা নেব। তাহলে আমরা কি পেলাম এই ৭০,০০০টা রিজনেবল এক্সপেক্টেড রেন্ট বা এক্সপেক্টেড রিজনেবল রেন্ট। তাহলে স্টেপ 1-এ আমাদের যেটা কাজ ছিল মিউনিসিপাল ভ্যালু এবং ফেয়ার রেন্টের মধ্যে যেটা সর্বোচ্চ সেটা নিলাম। তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড রেন্ট যেটা রয়েছে সেই স্ট্যান্ডার্ড রেন্টটা নিলাম। স্ট্যান্ডার্ড রেন্টের সঙ্গে তুলনা করে দেখলাম আমরা হুইচ এভার ইজ লোয়ার ৭০,০০০ টাকা। তাহলে আমাদের ৭০,০০০ টাকা হচ্ছে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট। এরপর যেটা হচ্ছে স্টেপ 2। স্টেপ 2-এতে বলা হয়েছে কি বলা হয়েছে অ্যানুয়াল রেন্ট। আমাদের অ্যানুয়াল রেন্ট জানতে হবে। অ্যানুয়াল রেন্ট কত বলা রয়েছে ৮৪,০০০ টাকা। এই অ্যানুয়াল রেন্ট ৮৪,০০০। এবার একটা কথা তোমাদেরকে বলে দিই যে যদি গৃহ সম্পত্তিটি ফাঁকা থাকে বা অনাদায়ী করা থাকে তার সেইটা অনাদায়ী বা ফাঁকা সময় নেই সেই ধরে নিয়ে আমরা আজকে এই অঙ্কটা করছি। তো অ্যানুয়াল রেন্ট যেটা রয়েছে বলা হয়েছে অঙ্কে ৮৪,০০০ অ্যানুয়াল রেন্ট। তারপর বলা রয়েছে দেখতে পাচ্ছ রিজনেবল এক্সপেক্টেড রেন্ট, অর্থাৎ অনুমান সাপেক্ষ ভাড়া বা যুক্তিসঙ্গত ভাড়া যেটা রয়েছে তোমার আমরা যেটা পেয়ে গেছি ৭০,০০০। তাহলে এখানে আমরা ৭০,০০০ যেহেতু এইটা এখানে আসছে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট বেরিয়েছিল আমাদের ৭০,০০০ টাকা। স্টেপ 2-এতে ছিল অ্যানুয়াল রেন্ট ৮৪,০০০ টাকা। এই যে আমরা ৮৪,০০০ টাকা এখান থেকে পেয়েছি ৮৪,০০০ টাকা। রিজনেবল এক্সপেক্টেড রেন্ট অর্থাৎ আগের ধাপে আমরা যেটা নির্ধারণ করেছি ৭০,০০০, এই ৭০,০০০ টাকা আমরা এখানে বসিয়েছি। তো এরপর কন্ডিশন বলা হচ্ছে হুইচ এভার ইজ হায়ার, অর্থাৎ এই দুটির মধ্যে যেটা হচ্ছে সর্বোচ্চ। আর ৮৪,০০০ এবং ৭০,০০০ তোমরা দেখতে পাচ্ছ এই দুটোর মধ্যে সর্বোচ্চ কোনটা ৮৪,০০০। তাহলে আমরা এখানে কোনটা লিখতে পারি ৮৪,০০০। তাহলে আমরা সর্বোচ্চ নিলাম। এইটাকে নামকরণ করা হচ্ছে গ্রস অ্যানুয়াল ভ্যালু। এই ৮৪,০০০ টাকা বলা হচ্ছে গ্রস অ্যানুয়াল ভ্যালু। এই ৮৪,০০০ টাকে গ্রস অ্যানুয়াল ভ্যালু বলে বিবেচিত করা হচ্ছে। তো তারপরে বলা হয়েছে লেস মিউনিসিপাল ট্যাক্স, অর্থাৎ পৌর কর। অর্থাৎ যেহেতু গৃহ সম্পত্তির পৌর এলাকায় অবস্থিত পৌর কর প্রদান করতে হয়। এই পৌর কর প্রদান করার জন্য যে টাকাটা প্রদান করা হয়েছে আমরা এক্সাম্পল স্বরূপ দেখতে পাচ্ছি এখানে বলা আছে পৌর কর ট্যাক্স বলা আছে হচ্ছে ৮,০০০ টাকা। তাহলে আমরা লেস মিউনিসিপাল ট্যাক্স বাবদ প্রদান করেছি কত ৮,০০০ টাকা, অর্থাৎ কর বাবদ প্রদান করেছেন তিনি কত ৮,০০০ টাকা। এই ৮৪,০০০ থেকে ৮,০০০ টাকা আমাদের বাদ দিতে হবে। বাদ দিলে কি পাচ্ছি আমরা 76,000 অর্থাৎ ৭৬,০০০ টাকা নেট অ্যানুয়াল ভ্যালু ওই গৃহ সম্পত্তিটার, অর্থাৎ নিট বার্ষিক মূল্য যেটা বেরিয়েছে ৭৬,০০০ টাকা। তাহলে আমরা প্রথম স্টেপে পেলাম যে একটি ভাড়া দেওয়া গৃহ সম্পত্তির ক্ষেত্রে, যে ক্ষেত্রে সারা বছরই গৃহ সম্পত্তিটা ভাড়া দেওয়া ছিল এবং কোনো সময় ফাঁকা ছিল না বা কোনো টাকা অনাদায়ী নেই, সেক্ষেত্রে আমরা স্টেপ 1-এ দেখলাম মিউনিসিপ্যাল ভ্যালু এবং ফেয়ার রেন্ট স্ট্যান্ডার্ড রেন্টের সঙ্গে তুলনা করে এক্সপেক্টেড রিজনাল রেন্ট পেলাম। দ্বিতীয় স্টেপে আমরা যেটা দেখতে পেলাম অ্যানুয়াল রেন্ট ৮৪,০০০ টাকা, তার পাশাপাশি রিজনেবল এক্সপেক্টেড রেন্ট যেটা ৭০,০০০ টাকা। এই দুটোর মধ্যে যেটা সর্বোচ্চ ৮৪,০০০ টাকা, তা থেকে আমরা বাদ দিলাম ৮৪ টাকা আমরা পেয়েছি হচ্ছে গ্রস অ্যানুয়াল ভ্যালু কত ৮৪,০০০ টাকা। তারপর বাদ দেওয়া হয়েছে মিউনিসিপ্যাল ট্যাক্স অর্থাৎ ৮,০০০ টাকা। এই ৮৪,০০০ থেকে মিউনিসিপ্যাল ট্যাক্স ৮,০০০ টাকা বাদ দিলে হচ্ছে তোমার ৭৬,০০০ টাকা। এই ৭৬,০০০ টাকা আমরা বলে যাচ্ছি নেট অ্যানুয়াল ভ্যালু।
তো এই ছিল আজকে ভাড়া দেওয়া গৃহ সম্পত্তির ক্ষেত্রে আয় নির্ধারণ বা বার্ষিক মূল্য নির্ধারণ ক্ষেত্রে কি কি ধাপ রয়েছে, সেই ধাপগুলো আমরা আলোচনা করলাম। যদি এই ধাপ সংক্রান্ত বা আয় নির্ধারণ সংক্রান্ত কারো যদি তোমাদের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমি যথাযথ যদি তোমাদের কোনো আরও পরবর্তীকালে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে।